প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড হেলথ জংশনে। দর্শক, পুরো অনুষ্ঠানে বরাবরের মতো আছি আমি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক, হেমন্তের শেষে শীতকালের আবির্ভাব হয় এবং এই শীতকালে কিছু ক্ষুদ্র জীবাণু রয়েছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, আমরা সবাই জানি। এই জীবাণুগুলো দিয়ে আক্রান্ত হয় সাধারণ মানুষ এবং এই সুযোগে আমরা যখন শীতের যেই পিঠা খাওয়ার যে উৎসব, সেই উৎসবটি অনেকটা ম্লান হয়ে যায়, কেননা তখন এই জীবাণু দিয়ে আক্রান্ত হয়ে মানুষ বিছানাগত হয়। আসলে দর্শক মণ্ডলী, আমরা একটু জানতে চাচ্ছি যে এই শীতকালে কোন রোগে আক্রান্ত সাধারণত মানুষ হয়। আমরা যেমন বলছি, আমরা জানি যে নাজুক প্রকৃতির মানুষ যাদেরকে বলি আমরা, বয়স্ক, বৃদ্ধ মানুষ যারা এবং শিশু, এই নাজুক প্রকৃতির মানুষগুলো বেশি আক্রান্ত হন এবং এই জীবাণুর বিরুদ্ধে আমাদের তখন শুরু হয় একটা যুদ্ধ। দর্শক মণ্ডলী, এই সময়ে বিশেষ কিছু সতর্কতা দরকার এবং সেই কারণে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে যে শীতকালে সাধারণ রোগগুলো এবং একই সাথে আমরা করোনার প্রাদুর্ভাব কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি, সেই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করব। করোনার জন্য বাড়তি সতর্কতা কি দরকার এখনও, সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এখনও সতর্ক হতে বলছে আমাদেরকে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবেন এবং আলোচনায় আপনারাও থাকবেন। আমাদের এটিএন বাংলার যেই স্ক্রলে দেখানো নম্বরে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন আজকের আলোচনায়, এবং আলোচনায় দেশের দুজন স্বনামখ্যাত চিকিৎসক আমাদের সাথে যুক্ত আছেন। আমরা চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দেব। দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এটিএন বাংলার স্টুডিওতে আছেন স্বনামখ্যাত চিকিৎসক, আমরা অত্যন্ত গুণীজন, এমিরেটাস প্রফেসর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যার। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলার স্টুডিওতে। স্যার, কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমাদের সাথে সুদূর চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আরও একজন তরুণ চিকিৎসক। আমরা দেখছি যে ডাক্তার এইচ.এম. হামিদুল্লাহ মেহেদি, কনসালটেন্ট মেডিসিন বিভাগ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, তিনি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। ডক্টর মেহেদি, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্টুডিও থেকে। আমি ডাক্তার শাহেদ ইমরান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকে আলোচনার বিষয় দর্শক ইতিমধ্যেই বলেছি, শীতকালীন সাধারণ রোগগুলি নিয়ে আমরা আলোচনা করব, এগুলো চিকিৎসা এবং একই সাথে করোনার সতর্কতা, সেগুলো নিয়ে আমাদের আলোচনায় থাকবে। এবং আপনারা আবার বলে দিচ্ছি যে এটিএন বাংলার হলে নাম্বারটি আপনারা দেখছেন, এখানে সরাসরি আজকে আমাদের আলোচনায় যুক্ত হতে পারবেন। আমরা একটু অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যার, আপনার কাছে জানতে চাই যে শীতকালে আসলে আমরা সাধারণত কি কি রোগে ভুগি। আমরা বলছিলাম শুরুতেই যে রোগ জীবাণু, ব্যাকটেরিয়া এবং ভাইরাসে আক্রমণ করে আমাদের নাজুক মানুষগুলোকে। আপনার কি মনে হয় স্যার, কোন রোগগুলোতে বেশি আক্রান্ত হয় বাংলাদেশে? আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এটিএন বাংলার দর্শকদের, শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে। আসলে যে কথা বললেন, শীতকালে আবহাওয়ার পরিবর্তন চিরন্তন, আর এখন আবহাওয়ার কিন্তু কিছুটা বলতে পারেন যে অরিজিনাল ফর্মে যে আবহাওয়া এরকম কিন্তু নাই। আবহাওয়ার পাগলা ঘোরা কিন্তু চলছে, তাই না? সারা পৃথিবী আবহাওয়া বলেন, জলবায়ু বলেন, কিন্তু অসুবিধা হচ্ছে সারা বিশ্বব্যাপী হচ্ছে। তো আমাদের দেশে বিশেষ করে হঠাৎ করে শীতটা কিন্তু বেশি পড়ে গেছে, সবাই জানে। আপনি একটা কথা বলছেন যে নাজুক লোক যারা, তাই না? নাজুক বলতে আমরা সাধারণত ধরি বাচ্চাদের, ছোট বাচ্চা, বয়স্ক যারা, বুড়া মানুষ 60-এর উপর বা 70, বা যারা বিভিন্ন অলরেডি রোগে ভোগেন, বডির প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সারের রোগী, ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, স্ট্রোকে, তাও তো নাজুক অবস্থায় থাকে, তাই না? তাদের সমস্যাটা কিন্তু আসলেই বেশি হয়, এটা স্বাভাবিক। যাই হোক, হঠাৎ করে শীত পড়াতে যে প্রবলেম হচ্ছে, প্রথম যে শীতের ধাক্কা, এটা কিন্তু যায় শ্বাসযন্ত্রের উপরে, ফুসফুস বা লাং যাই বলে, তাই না? বাচ্চাদেরও অসুবিধা হচ্ছে, বয়স্কদের হচ্ছে। বাচ্চাদের বিশেষ করে তাদের রেসপিরেটরি ইনফেকশন বলি আমরা, খুব বেশি হচ্ছে, এবং অনেক বাচ্চা দেখেন প্রায় নিউমোনিয়া হচ্ছে, এবং হাসপাতালে রুগীদের সয়লাভ, ছোটো বাচ্চা, বেড খালি নাই। এই যে ঠান্ডার মধ্যে এত রুগীর চাপ, বাধ্য হয়ে বারান্দায় শোয়াই কিন্তু চিকিৎসা করতে হচ্ছে। প্রায় রুগীর বাচ্চাদেরকে বেশ করে অক্সিজেন দেওয়া লাগছে, আইসিইউর ক্রাইসিস, এগুলো কিন্তু হচ্ছে আর কি। এটা একটা প্রবলেম, রেসপিরেশন, নিউমোনিয়া। বিশেষ করে আরেকটা হলো যারা আগে থেকে বিভিন্ন রোগে ভোগেন, যেমন বয়স্করা যে কোনো বয়স্কদের বলছে, এখানে তারা ঝুঁকিটা বেশি তাদের। যেমন যারা আগে থেকে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, হাঁপানি বা ব্রঙ্কাইটিস বা এমফাইসিমা বা সিওপিডি, এই ধরনের রোগী তো অনেক রোগী আছে আমাদের দেশে, তাদেরও কিন্তু ঝুঁকিটা কম না, তাদের এগুলো সমস্যাটা বেড়ে যায়। ঠান্ডাজনিত কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তারতম্য হচ্ছে, ঠান্ডা গরম সব মিলেই কিন্তু হচ্ছে। বিশেষ করে যারা রাস্তাঘাটে অনেক কাজ করে, ছিন্নমূল মানুষ, যাদের কাপড় চোপড় নাই, রাস্তায় থাকে, রাস্তায় খায়, রাস্তায় পেশা পায়খানা থেকে শুরু করে সবই তো চলছে, গায়ে কাপড় নাই, একটা কম্বল নাই, এরকম তো প্রবলেম অনেক, প্রচুর রুগী তো আমরা দেখি। রুগী নেয় সাধারণ মানুষ, ছিন্নমূল মানুষ, তাদের সমস্যাটা কিন্তু কম না। আমরা অনেক রুগী দেখি, রুগী না, তারা মানে কর্মজীবী লোকজন, তাদেরও কিন্তু ঝুঁকিটা খুব বেশি। দিন এনে দিন খায়, রিক্সাওয়ালা, শ্রমিক,
বা ধরেন রাস্তাটা দিয়ে অনেক মহিলারাও দেখি, বয়স্ক মানুষ ওই যে ইট ভাঙতেছে, কত কি করছে, তাই না? জি জি কাপড় নাই, চোপড় নাই, হয়তো সাথে বাচ্চা একটা দুইটা তাকেও বসায় রাখছে, কাজও করতে হচ্ছে, না তো পেট চলবে না, আবার শীতের ধাক্কিটাও পোহাতে হচ্ছে। সব মিলে এই ধরনের লোকগুলো কিন্তু ঝুঁকির মধ্যে খুব বেশি থাকে আর কি। থাকে, কিন্তু অনেকের কিন্তু মাথায় থাকে যে যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা মনে করেন যে এই রোগ বালাই বোধহয় তাদের বেশ কম আক্রমণ করে, অথবা তারা হয়তো ইমিউনিটি অনেক বেশি, এরকম একটা সাধারণ কথা কিন্তু প্রচুর প্রচলিত না, আছে আমাদের। সেটা সমাধান ইমিউনিটির সঙ্গে তো সম্পর্ক হলো রোগ জীবাণুর আক্রান্তের সঙ্গে। যেমন এই ধরনের ব্যাকটেরিয়া বাড়ে, ভাইরাস, অন্য রোগ জীবাণু তো বাড়ে, সেখানে কিন্তু ইমিউনিটির প্রশ্ন। ঠান্ডা তো আর ইমিউনিটির প্রশ্ন না, ঠান্ডা তো আবহাওয়া, তাই না? বেশি ঠান্ডা হলে তো শীত লাগবেই, শীত লাগলে এই সমস্যাগুলো তো আরও বাড়বেই। সুতরাং ইমিউনিটি বাড়লেই যে এই ঠান্ডা থেকে বাঁচবে তা কিন্তু ঠিক না। ঠান্ডা কিন্তু ঠান্ডাই, তাই না? কিন্তু স্যার, শীতকালে কেন এই জীবাণুর আক্রমণ বেড়ে যায় বা আক্রান্ত হয় কেন মানুষ? এগুলো বিভিন্ন কারণ থাকে। শীতকালে কিন্তু অন্য রোগ আবার কমেও। আমরা এমন সময় থেকে শীতকালে চেম্বারের রোগী কমে যায়, হাসপাতাল থেকে অন্য রোগীগুলো কিন্তু কমে যায়। সাধারণত এই রোগীগুলো কিন্তু বাড়ে, যেগুলো আমি বললাম, শ্বাসজনিত রোগ, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, হাঁপানি, তাই না? মোট কারণটা হলো আবহাওয়া তো শুষ্ক, তাই না? জি। রোগ জীবাণু ঘোরাফেরা করে, চলাফেরা করে, এই একটা। তারপরে দেখেন যে আবহাওয়ার সঙ্গে আরও সম্পর্ক আছে, যেমন এত বৃষ্টি বাদল নাই। আপনি এবার আরেকটা কথা হয়তো মানে বলা দরকার। এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন, যে পাগলা ঘরে বললাম, বৃষ্টির সময় কিন্তু বৃষ্টি ছিল না, অল্প অল্প হয়েছে, একটু একটু হয়েছে, তাই না? যে বৃষ্টি যদি যে সময় কম হয় নাকি শীত বেশি পড়ে, শীত বেশি। খনার বচন একটা রয়ে গেছে, সেটাও কিন্তু একটা কারণ হয়ে গেছে। আর ঢাকা তো বায়ু দূষণে শীর্ষ, তাই না? বিভিন্ন রকমের কনস্ট্রাকটিভ কাজকর্ম কিন্তু চলছে, কনস্ট্রাকশন চলছে, রাস্তা খোঁড়াখুড়ি থেকে শুরু করে বিল্ডিং বানানো। সুতরাং বাতাসে ধূলিকণার সমস্যাটাও কিন্তু প্রচুর। প্রচুর হচ্ছে। স্যার, আমরা একটা দর্শকের প্রশ্ন আছে, জি, অবশ্যই। প্রশ্নটি নিয়েই আমরা আর আলোচনায় ফিরবো। দর্শককে আছে সম্ভবত কেটে গেছে। নিশ্চয়ই দর্শক, আপনি চেষ্টা করছিলেন, আবার চেষ্টা করলে আমরা আপনাকে যুক্ত করে নেব আমাদের সাথে। স্যার, যেটি বলছিলেন যে বিভিন্ন সময়ে দর্শক আছেন নিশ্চয়ই আমাদের সাথে। সম্ভবত প্রযুক্তিগত কারণেই কোনো এটা নিশ্চয়ই আমরা পাচ্ছি না। আমরা নিশ্চয়ই, দর্শক, আপনি আবার একটু চেষ্টা করবেন, আপনাকে আমরা সঙ্গে রাখবো। স্যার, এই যে বলছিলেন যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে অনেকভাবে, বায়ু দূষিত হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, এতে করে আমাদের শ্বাসতন্ত্রের এই সংক্রমণগুলো বেড়ে যাচ্ছে আপনি বলছিলেন। স্যার, আমরা একটু চট্টগ্রামের খবর একটু শুনে আসতে চাই। অবশ্যই। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দর্শক মণ্ডলী ডাক্তার HM মেহেদী হাসান। ডক্টর মেহেদী, আপনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আছেন। আপনাদের হাসপাতালে তো নিশ্চয়ই আমরা দেখছি যে প্রচুর রোগী এই শীতকালে ভর্তি হয়। আপনাদের অভিজ্ঞতা থেকে একটু বলবেন, আপনাদের কেমন উপসর্গ নিয়ে রোগীরা আসছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল্লাহ স্যার আছেন। স্যারকে অনেকদিন পর দেখতে পেরে ভালো লাগছে। তো আমি আছি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, যেটা আমাদের চট্টগ্রাম শহরের অন্যতম প্রধান হাসপাতাল, একটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল। তো আমাদের হাসপাতালে আসলে কোভিড, নন কোভিড দুইটা ইউনিটই কাজ করে, সবসময় চালু আছে। তো কোভিড ব্লক আমাদের আলাদা, নন কোভিড ব্লকে আমাদের আসলে এই শীতকালে যেসব রোগীরা বেড়েছে, সেটা স্যার বলেছেন অনেকটা, যে শ্বাসকষ্টের রোগী যারা ছিল, পুরনো শ্বাসকষ্টের রোগী, সিওপিডি বা অ্যাজমা রোগী, তারা আসলে অ্যাটাক, অর্থাৎ তীব্র শ্বাসকষ্ট, কমন ভাইরাল ফ্লু যেগুলো, এগুলো আমরা বহির্বিভাগে দেখি, চিকিৎসা দিয়ে থাকি। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, এসব রোগী অনেক সংখ্যায় বেড়েছে হাসপাতালে। এমন হয়ে যায় যে সিট খালি পাওয়া যায় না, এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। এছাড়া নাক কান গলার কথা যদি বলি, আহ, গলা ব্যথা, টনসিলাইটিস, এই রোগীরা প্রচুর আসছেন, সংখ্যায় বাড়ছে। আরেকটা জিনিস, বাচ্চাদের যে শীতকালীন ডায়রিয়া, শীতকালের শুরুতে যে রোটাভাইরাল ডায়রিয়া পাওয়া যায়, বাচ্চাদের ডায়রিয়াও কিন্তু অনেক বেশি বাচ্চারা আক্রান্ত হচ্ছে। তো এছাড়াও হার্টের কিছু রোগী আছে। শীতকালে সাধারণত আমরা দেখি যে হার্টের অ্যাকিউট করোনারি সিনড্রোম, হার্ট অ্যাটাক বা ইত্যাদি কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আহ, আর একটা অবাককর ব্যাপার হলো, এই শীতের মধ্যেও আহ, আমরা কিছু ডেঙ্গু রোগী পাচ্ছি, যেটা একসময় হতো যে বর্ষাকাল এবং বর্ষাকালের পরপর ডেঙ্গু রোগী থাকতো, ধীরে ধীরে কমে যেত। এখন কিন্তু আমরা এখনো ওয়ার্ডে ভর্তি আছে বেশ কয়েকজন, 2-4 জন ডেঙ্গু রোগী কিন্তু এখনো ভর্তি আছে, আমরা প্রতিদিন ডেঙ্গু রোগী পাচ্ছি। জি। অর্থাৎ বর্ষাকাল বা তারপরেও আমরা কিন্তু শীতকালে এসে আমরা এখনো ডেঙ্গু রোগী পাচ্ছি। কোভিড রোগী আমরা এখনো খুব কমই পেয়েছি, তীব্র উপসর্গ কোভিড এখনো কম পেয়েছি। তো ডেঙ্গুটাই বেশি পাচ্ছি।
বেশি পাচ্ছি আমরা। ধন্যবাদ। আপনার কাছ থেকে একটি চিত্র আমরা কিন্তু দেখে আসলাম স্যার। আমরা তো রাজধানী কেন্দ্রিক অনেক সমস্যার কথা তুলে ধরতে পারি। আমরা একটু চট্টগ্রামের পরিস্থিতিও শুনে আসলাম। স্যার, ডক্টর মেহেদী যেটি বলছিলেন যে ডেঙ্গু আক্রান্ত রোগীর কিন্তু তাদের কাছে আধিক্য রয়েছে। এই মুহূর্তে এই সময় কি ডেঙ্গুর হওয়া উচিত ছিল? মানে আমরা আগের যদি ইতিহাসগুলো দেখি তাহলে ডেঙ্গু আক্রান্ত রোগীর এই বছরে আমরা কিন্তু প্রচুর দেখেছি এবং মৃত্যুর হারটা কিন্তু বেশি ছিল। আপনি কি মনে করেন? কারণ না, ডেঙ্গু ধন্যবাদ নিয়ে স্যার আপনি আপনাকে। অনেক দিন কাজ করেছেন। না, ধন্যবাদ। ডক্টর মেহেদীর কাছ থেকে তো চিটাগাঙের রিয়েল পরিস্থিতি, জি। পরিস্থিতি জানতে পারলাম। মানে আরও দু একটা কথা আমি আগে বলে নেই। শীতকালে আরও কিছু রোগী বাড়ে, যেমন যারা বিভিন্ন বাতজনিত রোগে ভোগেন, জি, জি, জি। রিমাটয়েড আর্থ্রাইটিস, অর্থ এগুলো আছে না, তাই না? বিশেষ করে যারা বয়স্ক হয়, গিরায় গিরায় ব্যথা চলে এলো, এরকম ব্যথা আছে না, তাতে অন্য সময় রক্ত চলাচল কমে যায়, জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, আমরা বুঝতে না, মুভমেন্ট কম হয়, চলাফেরা কম হয়, হাঁটতে চায় না, চলতে ঠান্ডা জন্মাস কিন্তু এই বাতজনিত রোগও কিন্তু অনেকের বেড়ে যায়, এটাও কিন্তু সত্য, তাই না? আরেকটা ব্যাপার হলো ধরেন যে চর্মরোগ কিন্তু বাড়ে, যেটা বললাম যে বাতাস তো শুষ্ক, বিভিন্ন স্কিন ডিজিজ কিন্তু শীতকালে এটাও কিন্তু বেশি হচ্ছে। চর্মরোগের আধিক্য দেখা যায়। স্যার, আমাদের সাথে আধিক্য একজন দর্শক দেখাচ্ছে, হ্যাঁ, রয়েছেন। অবশ্যই। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল গাজীপুর থেকে বলছিলাম স্যার। জি, আপনার সমস্যাটি বলুন। আমার সমস্যাটা হচ্ছে স্যার টনসিলের দীর্ঘদিনের সমস্যা। এটা থেকে খাদ্যনালীতে জ্বালাপোড়া হয়। আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ যেই প্রধান, তারা তো ওনাকে দেখাইছি, 3বার দেখাইছি। তো আমার এই জিনিসটা সমাধান হচ্ছে না। আর নিঃশ্বাসের সমস্যা হয়, বুকে ব্যথা হয়। আমি এটার জন্য ইসিজি করেছি, ইসিজি নর্মাল আসছে, এক্সরেতেও নর্মাল আসছে। জি। আপনার বছরে কয়বার এরকম গলা ব্যথা হয়? এই ধরনের সমস্যাটি কয়বার এটা হয়? স্যার সিজনালি 2বার এই সমস্যাটা আমার বেশি হয়। 2 বার বেশি হচ্ছে। ঠিক আছে, আমরা নিশ্চয়ই সমস্যাগুলো শুনতে পেরেছি। স্যার, কোনো প্রশ্ন থাকলে বলবেন। না, আপনি কি এমনি শ্বাসকষ্ট বা হাঁপানি এই জাতীয় বা ব্রঙ্কাইটিস এই জাতীয় রোগ তো নাই আপনার, তাই না? হ্যাঁ, এরকম নাই কিছু না? বা ধরেন নাকে পানি, হাতে সাইনোসাইটিস বলে, এই ধরনের কোনো প্রবলেম তো নাই, না? হাঁপানি বা সাইনোসাইটিস এ ধরনের কোনো সমস্যা আছে দর্শক? না স্যার, আমার কোনো হাঁপানি এরকম সাইনোসাইটিসের সমস্যা আছে স্যার। আচ্ছা, না, ঠিক আছে। জি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন দর্শক। আমরা চেষ্টা করছি আপনার না, সমস্যা। তাহলে উনার প্রশ্নের জবাবটা দিয়ে পরে ডেঙ্গু নিয়ে একটা প্রশ্ন করে সেটাতে আসি, তাই না? জি, জি। তো যাই হোক, ওভারঅল শীতকালে যেগুলো রোগ হয় সেটা আমরা বলে ফেলাম। ডক্টর মেহেদী অনেক কিছু বলছেন। উনি কিন্তু একটা কথা বলছে প্রায় যে টনসিলাইটিস, ফেরেঞ্জাইটিস, সর্দ থ্রোট, এরকম নাকে পানি, হাতে, এগুলো দ্বারা প্রবলেম, দর্শক একই প্রবলেম হচ্ছে। তো আপনি যেটা বলছেন যে বারবার যদি টনসিলাইটিস হয়, আপনি ইএনটি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিন, যেহেতু বুকটা ক্লিয়ার আছে, বোধহয় টনসিলাইটিস থেকে সমস্যাটা হচ্ছে। তবে কিছু কিছু নিয়ম মেনে চলবেন, যে ধুলাবালি অ্যাভয়েড করেন, বিড়ি সিগারেট তো অবশ্যই খাবেন না, গরম পানি খাবেন, গরম পানি দিয়ে একটু গার্গলিং করবেন, ধুলাবালি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, ঘোরাফেরা করবেন না। আর শীতে প্রোটেকশন দেওয়ার জন্য যা যা করা থাকে, গরম কাপড় পরা, মাথা ঢেকে, কোথাও বের হয়ে গেলে মাথা ঢেকে, কান ঢেকে বের হয়ে যান। ঘরে যদি গরম করতে পারেন ভালো হয়, রুম হিটার যদি ব্যবহার করতে পারেন। খাওয়ার সময় কিন্তু গরম পানি খাবেন, এবং সবচেয়ে ভালো হয় গরম পানি দিয়ে গোসলও করবেন। আর যদি বারবার আপনি এনটি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেন, অনেক সময় রিকারেন্ট টনসিলাইটিস যদি হয় তখন তো আবার অপারেশনও লাগে কারো, তাই না? জি, সেটি সুতরাং আমার মনে হয় বলছিলাম। ইএনটি যে ডাক্তার যাকে দেখাচ্ছেন রেগুলার তার সাথে কনসাল্ট করে রাখেন। কনসাল্ট তো করুন। আপনার আগের প্রসঙ্গে চলেছে ডেঙ্গুর কথাটা। জি। আসলে যে কথা বললাম সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেঙ্গু তো আমরা বলতাম যে সাধারণত এপ্রিল মেতে শুরু হয়, সেপ্টেম্বর অক্টোবরে শেষ হয়ে যায়, নভেম্বরে থাকেই না, হ্যাঁ। শীতকালে আরও থাকে না, তাই না? মশাগুলো থাকে না, মশা হাইবারনেশনে চলে যায়, বা অনেকগুলো মরেই যায়। আমরা রোগের সাথে মৌসুমের একটি সম্পর্ক সময় আমরা কিন্তু দেখতে এবার পারি। দেখা যাচ্ছে স্যার, সবকিছু আমরা পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হয়ে যাচ্ছে। কোভিডের একটি মহামারী আমরা দেখলাম, কিন্তু এর সাথে ডেঙ্গু কিন্তু নীরবে বেশ বিভিন্ন মানুষকে কষ্ট দিয়েছে, এবং আমরা মৃত্যুর তালিকা কিন্তু এবার দেখেছি অনেক বেশি। না, ঠিকই বলছি, এবার কিন্তু হাইস্ট নাম্বার পেশেন্ট মারা গেছে, তাই না? 2019 একবার খুব বেশি ছিল, কিন্তু এত লোক 241 বা 42 জন লোক কিন্তু মারা গেছে। জি। যদিও আক্রান্ত প্রায় 60,000-এর উপরে। 2019-এ কিন্তু আক্রান্তের সংখ্যা অনেক বেশি, 1,21,000 বা 22,000। সেই সময় এত মারা যায়নি, 180 বা 81 জন মারা গেছিল। এবার কিন্তু 281 ছাড়াই গেছে, তো ভাই এরকম আর কি। এটাও সত্য। এটার কারণটা হলো, যেমন প্রথম কথা হলো যে আগে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ডেঙ্গু আর থাকতো না, নভেম্বরে অবশ্যই। এবার নভেম্বরেও কিন্তু হাইস্ট আক্রান্ত ছিল, মারাও গেছে প্রচুর। এবং এই ডিসেম্বরে এসেও যদিও বেশি না, কিন্তু কম বেশি কিন্তু হচ্ছে। এটার কারণটা হলো মশাও তার চরিত্র বদলায় ফেলছে। একসময় আমরা এডিস, মশা তো জানি, আমরা শত্রু কিন্তু চিনি আমরা, জি। এডিস ইজিপশিয়াই বলে, তাই না? এডিস মশা যেটাকে বলে, মশাও তার চরিত্র। তার মানে এই সারা বছর যাবৎ ওই যেখানে জানেছে ডিম পাড়ার যে ব্রিডিং প্লেস যেগুলো আমরা বলি,
পরিত্যক্ত পাত্র মানে যদি পানি জমা থাকে, ডাব বলে, ডাব খেয়ে ফেলায় রাখছে খোসার মধ্যে বলেন, ক্যান বলেন, বা এটা মানে যে মাটির হাড়ি বা কোথাও ফেলায় রাখছে, জি। অর্থাৎ যেখানে জমা পানি পাবে ওখানে কিন্তু ডিম পারে। ডিম পারে। এবং ঘরের মধ্যে তো আছেই, তাই না? ঘরের মধ্যে যেখানেই জমা পানি পাবে। স্যার আমাদের সাথে হ্যাঁ। একজন দর্শক আছেন, জি, জি, অবশ্যই, দর্শক প্রস্তুতি নিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রস্তুতি করবেন। দর্শক কে আছেন সাথে? হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার সমস্যাটি বলুন। ওই আমার গলায় না টনসিল একটা ছিদ্র, এটা কি স্বাভাবিক? টনসিলের জি, আবার বলবেন একটু। না, টনসিল কি বারবার হচ্ছে? টনসিলে ছিদ্র। ছিদ্র, এটা কি বারবার সমস্যাটা হয় আপনার? কেমন মনে হয়? আপনার বয়সটিও জানতে চাই আমরা। আমার বয়স 17 বছর। 17 বছর। এটা বারবারই এই সমস্যাটা হয়? টনসিলে ছিদ্র। ও টনসিলের ছিদ্র বলছে, মানে না, এটি ঠিক হয়তো আছে। বুঝছেন। আপনার কি কি অসুবিধা হচ্ছে এখন? ওই গলায় কি যেন আটকে আছে এরকম লাগে। টনসিলে ছিদ্র একটা। হুম হুম হুম। ব্যথা নাই। যাই হোক, টনসিলাইটিস হয়তো মনে করছে জি, আর কি। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, আপনার সমস্যাটি নিশ্চয়ই আমাদের স্যার বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করব, আপনি আমাদের সঙ্গে না, থাকুন। ধন্যবাদ আপনাকে। ওই যে আগে একজন রোগীর কথা যে বললাম, আপনি ওই নিয়মগুলো কিন্তু মেনে নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আপনি যেগুলো বলছি যে গরম পানি খাবেন, গরম পানি করা, গরম পানি দিয়ে গোসল করা, ঠান্ডা থেকে প্রোটেকশন দেওয়ার যা যা দরকার। তবে টনসিল যদি রিয়েলি ডিস্টার্ব করলে তো না দেখে তো বোঝা যায় না। আপনি একজন ইএনটি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেন, উনি দেখে কি করতে হয়তো ওষুধপত্র লাগলে ওষুধই দেবে। কিছু কিছু ক্ষেত্রে ওষুধে যদি উপকার না হয়, টনসিল যদি বেশি বড় হয় বা অ্যাবনর্মাল যদি মনে হয়, তাহলে হয়তো অপারেশন সাজেস্ট করতে পারে। আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞের সঙ্গে কনসাল্ট করেন, তাহলে একটা ভালো হয়। ফরেন বডি সেনসেশনের কথা বলছিল, তার ওই মানে টনসিল হয়তো বা বড় হয়ে গেছে বড় হয়ে গেছে মনে হচ্ছে, হয়তো। বা ইনফেকশন থাকতে পারে। জি, দর্শক ক্রনিক আপনি নিশ্চয়ই টনসিলাইটিস বুঝতে মনে হচ্ছে পেরেছেন আর কি। যে একজন নাক কান গলা বিশেষজ্ঞ, তার কাছে যদি আপনি যান তাহলে নিশ্চয়ই একটি ভালো সমাধান আপনাকে দেবে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। স্যার আমরা ওই ডেঙ্গুতে যে ডেঙ্গু কথা নিয়ে বলছেন, বলছিলাম। জি। তার মানেটা হলো এই মশা মনে হচ্ছে যে আগে তো শুধু বলতাম একটা সিজনের এক সময়ে, মনে হয় সারা বছর ব্যাপী মশাও তার বংশবৃদ্ধি ঘটাচ্ছে, ডিম পাচ্ছে, ডিম থেকে আবার নতুন নতুন প্রত্যেকটা মশা এডিস মশা হয়, জি। এবং ঘরে বাইরে সব জায়গাতেই। এই জন্য বিভিন্ন সাথে কথা বলতাম যে যখন এই ডেঙ্গুর সময় হয়, ওই মে জুন বা ওই সময় বা সেপ্টেম্বর অক্টোবর, তখন কিন্তু মশা মারার তোড়জোড় শুরু হয়, তাই না? তারপর কিন্তু আর খবর থাকে না। খবর থাকে এই না। জন্যই বলছে যে আপনার সারা বছর ব্যাপী মশক নিধনের কার্যক্রম বলতে মশা যেখানে ডিম পাড়ার যে স্থানগুলো, ঘরের বাইরে তো প্রশাসনের দায়িত্ব, আর ঘরের মধ্যে আমার নিজের দায়িত্ব। ঘরের মধ্যে এই যে ফুলের টব বলেন, ক্যান বলেন, ফ্রিজের নিচে, ইভেন ছাদে, ঘরের চতুর্পাশে যেখানে জমা পানি থাকে, সেখানে কিন্তু মশার ডিম পাড়া শুধু। সেগুলো কিন্তু নিজের ঘরে পরিষ্কার দায়িত্ব কিন্তু আমার নিজের। জি, মানে কারণ ঢাকা উৎপাদনের শহরে তো জায়গাগুলোতে আসলে এগুলো ধ্বংস করতে হয়ে যায়। কারণ ধরেন ঢাকা শহর না, যে আজকাল তো আর ঢাকা শহর বলতে নাই, সব বিভাগের শহর, জেলা, ইভেন কি গ্রামে গঞ্জেও জি। শোনা যায় উপজেলায় সুন্দর সুন্দর ঘর বাড়ি বিল্ডিং হচ্ছে। তো সে তো এই মশাগুলোকে বলে গৃহপালিত মশা, খুব ভদ্র মশা, ওই বস্তির মধ্যে থাকে না, সুন্দর সুন্দর ঘর বাড়িতে থাকতে পছন্দ করে। সুতরাং নিজের ঘরের উপর দায়িত্ব, এটা পরিষ্কার দায়িত্ব কিন্তু আমার নিজের। আর ঘরের বাইরে প্রশাসন করবে, অর্থাৎ জনগণ প্রশাসন সবাই মিলে যদি আমরা মশক নিধনের কার্যক্রম সারা বছরভাবে চালিয়ে যাই, তাহলে ডেঙ্গু থেকে কিন্তু আমরা আমাদেরকে রক্ষা। কারণটা হলো কোনো ভ্যাকসিন তো নাই, টিকা তো কিছু নাই। সুতরাং আমরা সত্য চিনি মশা, সুতরাং মশা মারার ব্যবস্থা করতে হবে। মশা যেখানে যেখানে ডিম পারে এই স্থানগুলো ধ্বংস করতে হবে। আর মশার কামড় থেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার সেটা একসময় বলা হয়তো সকালে বিকেলে, এখন দেখা যায় রাতেও কামড়ায় এগুলো, ইভেন ব্রাইট লাইটেও কিন্তু মশা কামড়াতে পারে। সুতরাং আমাদেরকে মশার কামড় থেকে বাঁচানোর যা যা করা করে যেতে হবে আর কি। তাহলে কিন্তু ডেঙ্গু থেকে আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো। আর ওই কাজটা করতেই হবে, সারা বছরব্যাপী মশক নিধনের কার্যক্রম চালাইতে হবে। নাহলে যে মাঝে মাঝে হইতে, যদি এখন খুব বেশি না হচ্ছে কিছু, যেমন গতকালে খুব বেশি না 10 জন বা 15 জন এরকম মধ্যে পাওয়া গেছে আর কি। গত কয়েকদিন কেউ মারা যাচ্ছে না, যদি একদিন আগে একজন বোধহয় মারা গেছে। সুতরাং আমি মনে করি যে জনগণ সবাই কিন্তু সবাই জানে আজকাল আমাদের দেশে, সেই 2000 সন থেকে তো আমরা ডেঙ্গুর বিরুদ্ধে ফাইট করছি। জি, যুদ্ধ প্রত্যেকটা মানুষ জানে কি কেন হয়, কীভাবে বাড়ে, কোথা থেকে বাড়ে, সবাই জানে। শুধু সবাই যদি সতর্ক থাকি, মশা নিধনের কার্যক্রম চালিয়ে যাই, মশার যে ব্রিডিং প্লেস যেগুলো বলে, যেখানে ডিম পারে, সেগুলো যদি আমরা ধ্বংস করতে পারি, তাহলে কিন্তু ডেঙ্গু থেকে আমাদেরকে রক্ষা করতে পারবো। রক্ষা করতে পারি। খুব চমৎকার করে বলছিলেন স্যার যে ডেঙ্গু থেকে আসলে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। দর্শক মণ্ডলী, আমাদের সাথে ডক্টর হামিদুল্লাহ মেহেদী আছেন। ডক্টর মেহেদী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। স্যার ডেঙ্গুর কথা বলছিলেন, এইটি আপনাদের চিটাগাংয়েও আপনি বলছিলেন যে চট্টগ্রামেও আপনাদের হাসপাতালে এই ধরনের রোগী আপনারা পাচ্ছেন। আমরা একটু জানতে চাচ্ছি যে সাধারণ রোগীরা তো সব প্রথমেই আপনাদের কাছে যায়, কিন্তু আসলে রোগ চিকিৎসায় অনেকেরই কিছু কষ্ট থাকে, যে
তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না এবং পরীক্ষা নির্ণয় করবার জন্য যে ইনভেস্টিগেশনসগুলো রয়েছে সেই ডায়াগনস্টিকটাও খুব ভালোভাবে তারা করতে পারছেন না। আপনাদের সেখানে আসলে সরকারি ব্যবস্থাপনার কি অবস্থা? ধন্যবাদ। আমাদের হাসপাতালে আসলে সরকারি হাসপাতাল, এবং এখানে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যদি আমরা বলি, ডেঙ্গু রোগ ডায়াগনোসিস করা আসলে খুব সিম্পল কিছু পরীক্ষার মাধ্যমেই করা যায়। আমরা শুরুতেই ডেঙ্গু রোগীদেরকে আমরা যে NS1 যে পরীক্ষাটা দিই, সেই পরীক্ষাটা কিন্তু আমাদের হাসপাতালে অ্যাভেলেবল আছে। জি। এবং সিবিসি সিম্পল পরীক্ষার মাধ্যমেই কিন্তু আমরা ডেঙ্গু রোগী সম্পর্কে ধারণা পেতে পারি, ডেঙ্গু রোগী আমরা আইডেন্টিফাই ডায়াগনোসিস করতে পারি। তো এই পরীক্ষাগুলো আমাদের হাসপাতালে কিন্তু অ্যাভেলেবল আছে, সরকারিভাবে করা হয় এবং প্রতিনিয়ত প্রতিদিন এটা করা হচ্ছে। তো আমাদের আমি বলবো ডেঙ্গু রোগী ডায়াগনোস করতে আমাদের কোনো সমস্যা হয় না। আর একই সাথে কোভিড এর কথা যদি বলি, আমাদের কোভিড এর র্যাপিড টেস্ট এবং আরটিপিসিআর দুটাই আমাদের হাসপাতালে হয়ে থাকে। তো কোভিড টেস্টও আমরা করে থাকি। অন্যান্য রুটিন যে পরীক্ষাগুলো প্রয়োজন হয়, ধরুন কিডনি রোগীদের ক্ষেত্রে ক্রেডিলিন কিংবা ইউরিনারি পরীক্ষা, বুকের এক্সরে পরীক্ষা কিংবা আলট্রাসাউন্ড পরীক্ষা, এই পরীক্ষাগুলো কিন্তু আমাদের হাসপাতালে আছে এবং প্রতিনিয়ত হচ্ছে। আমরা প্রতিদিন শত শত রোগীকে বহির্ভূত চিকিৎসা দিচ্ছি এবং একই সাথে পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করছি। তো ডেঙ্গু এবং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জটিল রোগী, এরা কিন্তু আমাদের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থা ভালোভাবে পাচ্ছে বলে আমি ধারণা। আপনাদের এখানে এখন অনেকটাই আমরা তো জানি যে করোনার আক্রান্ত যে হারটি অনেক কমে গেছে। কোভিড রোগী কেমন পাচ্ছেন? আপনি কোভিড ডেডিকেটেড হাসপাতাল বলছিলেন, সেখানে এখন কি জি। কোভিড রোগী পাওয়া যাচ্ছে? এই মুহূর্তে আসলে আমার হাসপাতালে কোনো কোভিড রোগী ভর্তি নেই। গত বেশ কয়েক মাস ধরেই তীব্র সংক্রমণ অর্থাৎ সিভিয়ার কোভিড এর কোনো রোগী কিন্তু আমাদের হাসপাতালে ভর্তি হয়নি, অর্থাৎ তীব্রতাটা কমে আসছে এবং কোভিড এর আক্রান্তের হারও অনেকটাই কম। গত বেশ কয়েক মাস আমরা কিন্তু তেমন একটা কোভিড রোগী পাইনি, খুবই কম যা পেয়েছি। মৃদু উপসর্গ নিয়ে দু একজন পেয়েছি, তাও 1-2 মাস আগের কথা। সেটা হাসপাতালে ভর্তি হওয়া লাগেনি, তারা সিমটোমেটিক ট্রিটমেন্ট নিয়ে ভালো আছেন। তো এটাও সত্য কথা যে বেশিরভাগ মানুষ আসলে ভ্যাকসিন দিয়ে দেওয়ার কারণেই হয়তো এখন পর্যন্ত উপসর্গটা মৃদু উপসর্গ পাচ্ছি আমরা। অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থায় বাংলাদেশ অনেকটা সফলই বলা যায়। স্যার, ডক্টর মেহেদী চট্টগ্রাম থেকে বলছিলেন যে কোভিড সংক্রমণ এখন অনেক কম এবং তাদের কাছে হাসপাতালে রোগী ভর্তি প্রায় নেই বললে চলে। আমরা কি ভেবে নেব যে আসলে কোভিড রোগী নেই বা কোভিড সংক্রমণ একেবারে চলে গেছে? আপনি সারা বিশ্বের পরিস্থিতি দিয়ে আমাদের বাংলাদেশকে কিভাবে মূল্যায়ন করবেন? না, কোভিড নিয়ে বলতে গেলে আমরা এক কথাই বলতে পারি যে কোভিড নিয়ন্ত্রণ বলেন, প্রতিকার, প্রতিরোধ, চিকিৎসা সব দিক থেকেই আমরা কিন্তু যথেষ্ট, আমরা আমাদের ডাক্তার বলেন, আমাদের নার্স, আমরা স্বাস্থ্যকর্মী বলেন, আমরা আমাদের পারদর্শিতা কিন্তু দেখিয়েছি। জি। এশিয়ার মধ্যে সব দিক থেকে কিন্তু আমরা 1 নম্বরে আছি। চিকিৎসার দিক থেকে ভালো, প্রতিকারের দিক থেকে ভালো, সব দিক থেকেই আমরা কিন্তু সবচেয়ে ভালো অবস্থায়। সারা পৃথিবীর মধ্যে আমাদের স্থান কিন্তু 5ম। সুতরাং আমি মনে করি যে বর্তমানে কোভিডকে প্রতিরোধ করার দিক থেকে বলেন, চিকিৎসার দিক থেকে আমাদের ডাক্তাররা যথেষ্ট দক্ষ, তাদের অভিজ্ঞতা যথেষ্ট বাড়ছে। ভয় ভীতি উপেক্ষা করে আমরা কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করে চলছি এখনও। তবে একটা ভয় হলো, এখন যে বর্তমান যে পরিস্থিতি বলতে পারেন আমরা খুবই ভালো অবস্থা আছি, কিন্তু রোগটা তো আনপ্রেডিক্টেবল বলে, তাই না? এটা মিউট্যান্ট ভাইরাস, কখন চরিত্র বদলায় আবার কি হয় কত, আমরা তো শুরু থেকে ফাইট করে আসছি। আলফা, বিটা, গামা, ডেল্টা, ওমিক্রন, তাই না? লাস্টে কিন্তু BF7 একটা চায়নাতে যেটা ব্যাপক আকারে ছড়িয়ে গেছে, এই ভয়টা আমাদের রয়ে গেছে। আমরা তো জানি না এটা এখানে আসবে, না আসলে তো ভালো। কারণ চায়নাতে মিডিয়াতে দেখলাম কয়েক হাজার, ডেইলি নাকি 9,000 করে লোক মারা যাচ্ছে। এবং আজকে একটা মিডিয়াতে ওদের কত কোটি লোক নাকি আক্রান্ত হয়ে গেছে, ভয়াবহ অবস্থা। শুধু তাই না, কালকে দিলাম জাপানে এটাও ছড়ায় যাচ্ছে। জাপানে প্রায় 1,43,000 বা 42,000 লোক কিন্তু আক্রান্ত হয়ে পজিটিভ পাইছে ওদের। সাউথ কোরিয়াতে অনেক লোক আক্রান্ত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ওই BF7 কিন্তু পাওয়া গেছিলো 4 জনের মধ্যে, যদিও এটা আর ছড়ায় নাই। তা আমার মনে হয় এখন পর্যন্ত আমরা ভালো আছি, এই ভালোটা যেন আমরা ধরে রাখতে পারি। এটা যদি রাখতে পারি তাহলে বিশেষ করে যে BF7 আল্লাহ না করুক যদি ইন্ডিয়াতে ছড়ায় যায়, তাহলে ইন্ডিয়া ছড়া গেলে তো আমাদের একটা ঝুঁকি রয়ে গেছে। কারণ ইন্ডিয়া থেকে প্রচুর লোক আসা যাওয়া করে। আপনি এয়ারপোর্ট বলেন, এই যে একটা বিশাল ল্যান্ড বর্ডার তো আছে, ডেইলি অনেক লোক, হাজার হাজার লোক আসা যাওয়া করে। জলপথ স্থলপথ যাই বলেন, একটা ঝুঁকি কিন্তু রয়ে গেছে। সেজন্য আমি মনে করি, তবে একটা কথা সত্য, মানুষ তো আর ভয় পায় না। কোভিড আছে বলে তো কেউ মনেও করে না, তাই না? সেই কোভিড থেকে আমরা যা বলি যে স্বাস্থ্যবিধি মানে, কেউ তো মানেও না। মাস্ক পরা তো বলতে গেলে নাই, হাত ধোয়ার চর্চাও ভুলে গেছে, শারীরিক দূরত্ব তো কোনো ক্রমেই আর কেউ মানছে না। তবে আমরা একটা কথা সত্য, আমরা এর আগে যেটা কোভিড মোকাবেলা করতে হতো, আমাদের ভ্যাকসিন কার্যক্রম কিন্তু আমরা যথেষ্ট ভ্যাকসিনের দিক থেকে সাকসেসফুল, তাই না? ম্যাক্সিমাম লোক কিন্তু আমাদের ভ্যাকসিন পেয়ে গেছে। সুতরাং সব দিক থেকে আমরা ভালো আছি, এই ভালোটাকে ধরে রাখতে হবে। সেজন্য একটা কথা বারবার বলি, আমাদের একটু সতর্কভাবে চলতে হবে, সতর্ক থাকতে, অন্তত সবাই যেন মাস্কটা পরি। যেমন এই শীতকালে যদি মাস্ক পরি, তাহলে শুধু কোভিড বাঁচাবে না, অন্যান্য যে রোগগুলো, তাই না, যে ধুলাবালি বললাম, বা যে যারা অ্যাজমাতে ভোগেন, ব্রঙ্কাইটিস,
তাদের তো এটা, বা টনসিলাইটিস যাদের বারবার হচ্ছে, তারা যদি রেগুলার মাস্কটা যদি পরেন, ওই রোগ থেকেও তো আমাদেরকে বাঁচাবে। জি, শুধু আমাদের সে কিন্তু সময় স্যার সতর্ক আপনারা থাকতে বলেছিলেন যে কোভিডের ভ্যাকসিন হচ্ছে মাস্ক। তো এই মাস্ক কিন্তু আসলে ভ্যাকসিন মানে এটা ফার্স্ট ভ্যাকসিন এটাই আর কি, তাই না? এটা First প্রিভেনশনের জন্য এটা খুবই দরকার, তাই জি। না? কিন্তু আনফর্চুনেটলি শুধু আমাদের দেশে না, পৃথিবীর কোনো দেশে কেউ বোধহয় আর মাস্ক পরে বলে তো মনে হচ্ছে না। কারণ মানুষের মধ্যে ওই যে শুরুতে যে ভয় ভীতি, তাই না, এগুলো আশঙ্কা, এগুলো আর কিচ্ছু নাই আর। সবাই অথবা সবাই এটাকে নর্মাল রোগ হিসেবেই বোধহয় ধরে নিছে। এই যে শীতের মধ্যে যেমন নর্মাল সর্দি কাশি, এগুলো তো হয়, সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, টনস, এগুলো তো নর্মাল। মানুষ মনে করে কোভিডও বোধহয় এরকম নর্মাল একটা রোগ, স্বাভাবিক বোধহয় থেকেই যাবে, আমাদের জীবন জীবিকা সবই চলবে, কোভিডও থাকবে, আমরা আমাদের মতো করে চলবো। এটাই বোধহয় মানুষের ধ্যান ধারণা, আমার যা ধারণা। ইভেন মাসখানে আগে বোধহয় WHO থেকে বলছিলেন, ডাইরেক্টর জেনারেল, উনি বলছিলেন যে কোভিডকে তারা ওইরকম আগের মতো প্যান্ডেমিক ব্যান্ড এগুলো বোধহয় আর হবে না আর কি, ওটা সাধারণ রোগ হিসেবেই মাঝে মধ্যে হয়তো আমাদের আসবে, চলবে। তারপরও আমি মনে করি যে আমাদের একটু সতর্ক থাকা উচিত, কারণ বলা তো যায় না। একজন দর্শক রয়েছেন, আমার দর্শকের প্রশ্নটি নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি রামপুরা থেকে বলছিলাম। জি, বলুন দর্শক। আমার মেয়ের বয়স হচ্ছে 14 বছর। ওর হচ্ছে বিগত 2-3 মাস ধরে ঠান্ডা লাগলে বলে কি যে আম্মু আমার ঘাড়ের পিছনের সাইডে মানে রগ ফুলে যায়, ব্যথা হয়, জি, সাথে গলা ব্যথা হয়, প্লাস মাথাও ব্যথা করে, ঠান্ডা ঠান্ডা ভাব আর কি। আচ্ছা, এটি কি আমি একবার ইএনটি ডক্টর দেখিয়েছিলাম, উনি তেমন কিছু দেয়নি, একটা নেজাল ড্রপ দিয়েছিলেন আর হচ্ছে নাকে পড়া পানি পড়া বন্ধ হওয়ার জন্য একটা অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দিয়েছিলেন। জি, তারপর আমি ইবনে সিনাতে মেডিসিন ডক্টর দেখিয়েছিলাম, উনি টনসিল পরীক্ষা করেছে, টনসিলের কোনো সমস্যা পায়নি। সাইনাসের মতন একটা নাকের ভিতরে ছোট একটা গোটা আছে, জি, টলটলে দেখতে, টলটলে, ওটা আসলে পেইন হয় না, ওটা ওকে কোনো ডিস্টার্বও করে না, কিন্তু আমি বাইরে থেকে দেখতে পাই ওর নাকের ভিতরে একটা মানে গোটা আছে। জি, একটা মাংসপেশির মতো রয়েছে। এটা হচ্ছে ওর জন্মের যখন ওর প্রিমেচিউর বেবি যখন হয়েছিল, 1 কেজি 900 গ্রাম হয়েছিল, তো তখন ওর নাকের ভিতরে অবশ্য ঠান্ডা নিয়ে জন্ম নিয়েছিল, তো তখন ওকে সাকশন করানোর জন্য নাকের মানে পাইপ লাগানো ছিল। তো আমি চিন্তা করছিলাম যে ছোট বেবি হয়তো বা ওখান থেকে কোনো ইনজুরি হয়েছে কিনা, হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখতেছি যে ওই মানে পিম্পলটা ভিতরে একটু টলটলে দেখতে। জি, জি, ওটা ওটা আমি আসলে জানি না ওটা কি। ডক্টর যখন দেখেছিলাম ইএনটি ডক্টরও কিছু বলেননি, ইবনে সিনার ডক্টরও কিছু বলেননি। জি, আমরা বুঝতে পেরেছি। আমার মনে হয় সমস্যা স্যার কোনো প্রশ্ন না, আছে বুঝতে কিনা? পারি না, ঠিক জি, আছে, এটা ধন্যবাদ কাজ করে। দর্শক, না, আপনি একটু ভালো শুনতে থাকুন। প্রশ্ন। আমাদের আপনার এই সমস্যাগুলো, বাচ্চার সমস্যাগুলো নিয়ে আমরা একটু আলাপ করছি। সাথে আমার একটু পরামর্শ যে ওর পিছনে ঘাড়ের দিকে ব্যথাটা কেন হয় কেন হচ্ছে? আর রগ কেন ফুলে যায়, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। জি, না, ধন্যবাদ। ধন্যবাদ আপনি আপনাকে। শুনতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা না, একটু বাচ্চার আব্দুল্লাহ স্যারের বোধহয় কাছে ঘন ঘন জানতে ঠান্ডা চাইবো। লাগে, তো বাচ্চার ঠান্ডা থেকে বাচ্চার যা যা করে, বিশেষ করে শীতকাল তো তাকে প্রোটেকশন দেবেন, জি, গরম পানি খাবে, গোসল করে, সব আগেও বলে আসতে, ওইভাবে একটু মেনটেন করে চলেন। তো নাকে যে কথাটা বললেন, এটা আসলে একটা পলিপ মনে হচ্ছে কথাবার্তা শুনে, বা আপনি যে ছোটোবেলা যেটা বলছেন যে ওর জন্মের পর যে পাইপ ঢোকাইছে, এটা ওই জন্য আসলে নয়, এটা একটা পলিপ। আমার মনে হয় ইএনটি ডাক্তারের সঙ্গে আরও একটা কনসাল্ট করে নেন, কনসাল্ট করে দেখেন। অনেক সময় ছোটোখাটো পলিপ হলে তেমন কিছু করা লাগে না, কিন্তু বাড়তে থাকলে এখন নাকটা যদি বন্ধ হয়ে যায়, অনেক সময় তারা একটা ছোটোখাটো অপারেশন কিন্তু করে, খুব কঠিন অপারেশন না, লোকাল ইঞ্জেকশন দিয়ে এটা ফেলে দিতে হয় আর কি। জি, তখন একজন ইএনটি ডাক্তার সাথে আবার একটু কনসাল্ট করে নেন। আপাতত যদি ঘন ঘন ঠান্ডা লাগে, একটা করে, বাচ্চা তো 14 বছর, একটা করে মন্টি লিউকাস ট্যাবলেট 10 mg করে রাত করে খেতে থাক, শীত পর্যন্ত চালিয়ে যাবে। মাঝে মাঝে যদি বেশি ডিস্টার্ব হয়, টেন্টিস্টামিন, ফেক্সোফেনাডিন পাওয়া যায়, বাচ্চা তো 120 মিলিগ্রাম হলে একটা করে হলেই চলবে আর কি, খেতে থাক। আর সবসময় গরম পানি খাবেন, গার্গলিং করাবেন। এটা খুব যে ডেঞ্জারাস রোগ তাও না, তারপরেও যেহেতু আপনার একটু উদ্বিগ্ন, একজন ইএনটি ডাক্তারের সঙ্গে আবার একটু কনসাল্ট করেন এবং নাকের কথা তাকে ভালো করে বলবেন, জি, উনি দেখলেই কিন্তু বুঝতে পারবে ডায়াগনোসিসটা আসলে কি। জি, দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে আপনার কি করণীয় রয়েছে। স্যার খুব চমৎকার করে বলছিলেন আপনাকে এই রোগের সমাধানটি কি। স্যার, আমরা একটু এই দর্শক যে প্রশ্নটি করছিলেন, অনেক সময় ব্যথা, রেডিয়েটিং পেন বলি আমরা, বিভিন্ন শিফটিং পেন, এক জায়গায় ব্যথা অন্য জায়গায় গিয়েও মনে হয়, এইগুলো তো অনেক সময় হতে পারে। যেমন উনি বলছিলেন যে ঘাড়ের পেছনে তার ব্যথা হয়, না, এরকম। এটা হলো আসলে ঠান্ডা থেকে, ছোট বাচ্চা তো খুব সিরিয়াস রোগ তো হয়েছে বলে মনে হয় না। তবে একটা কাজ করেন, যদি পেইন হয় তো একটু পেইন কিলার, বেশি করা পেইন কিলার দরকারই নেই, নিজের মতো করে পেইন কিলার দিবেন না, একটু প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খাওয়াতে পারেন, জি, একটু হট ব্যাগ দিয়ে বা তোয়ালে গরম করে বা পানি গরম করে করে
ঘাড়ে এটা কিন্তু সেক দিতে পারেন, আশা করি তাতে ঠান্ডাতে একটু বাড়ে। ডাকাতে একটু আগে যেটা বললাম, ওই জয়েন্টগুলোতে স্টিফ হয়ে যায়, মাসেল স্পাজম হয়, মাংসগুলো খিচে আসে, এরকম কিন্তু হতে পারে আর কি। তাও মানে একটু হট ব্যাগ দিয়ে একটু সেক দিয়ে নিন, আর বাচ্চাকে শুধু প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, মাঝে মধ্যে একটু রোদে বসায়েন, কারণ গায়ে যদি রোদ না লাগে তাহলে ভিটামিন ডিও কিন্তু তৈরি হয় না, তাই না? আমরা তো রোগীদের বলি, বিশেষ করে গ্রামে যে মানুষ অনেকে ভালো থাকে, রোদে খোলামেলা থাকলে কিন্তু ভালো থাকে তারা। তো একটু মাঝে মধ্যে অন্তত রোদ 9টা 10টার দিকে একটু কড়া রোদ, হয়তো 10 মিনিট মতো একটু রোদে বসাবেন, তাতেও আশা করি ভালো থাকবে। তারপরেও যদি না হয়, আপনি একজন ডাক্তারের সাথে কনসাল্ট করে নিন, হয়তো ঘাড়ের কোনো প্রয়োজনে একটা এক্সরে বা যদি করতে হয় সেটাও লাগবে। তেমন একটা মাসেলস মাঝে মাঝে ঠান্ডাতেই কিন্তু হচ্ছে আর কি, হতে পারে। খুব সিরিয়াস মনে হয় না। তারপরেও মা তো আপনি বাচ্চার জন্য যদি উদ্বিগ্ন থাকাটাই তো উদ্বিগ্নতা স্বাভাবিক, থাকবে, তাই না? জি। জি, ধন্যবাদ স্যার। ডক্টর মেহেদী, আপনি আমাদের সাথে আছেন অনলাইনে, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জি, ডক্টর মেহেদী, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, যেমন আমরা আলোচনা করছিলাম যে কোভিড সতর্কতা নিয়ে স্যার বলছিলেন যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু কোভিডের সংক্রমণ আবার বেড়ে গেছে, সতর্কতা সবসময় জরুরি। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দর্শক আপনারাও শুনেছেন, যে আসলে মাস্ক শুধু কোভিড প্রতিরোধ করবার জন্যই নয়, বরং মাস্ক পরলে অনেক রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি। ডক্টর মেহেদী, আপনাদের হাসপাতাল যে এবং সরকারি হাসপাতালে আমরা সাধারণত যে বিষয়গুলো নিয়ে অনেকটা উদ্বিগ্ন থাকে সাধারণ মানুষ, যে ডাক্তার দেখাতে পারছেন না, অথবা রোগ হাসপাতালে ভর্তি হতে পারছেন না, অথবা গেলে হয়তো চিকিৎসাটা ঠিকমতো পাচ্ছেন না, এই যে একটি অভিযোগ প্রায়ই আমরা শুনতে পাই বা বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পাই, এটা আসলে কেন হয়? বা আসলে এরকম কোনো চিকিৎসকই তো চান না যে কোনো রোগী চিকিৎসা ব্যতীত ফিরে যান। আপনাদের আসলে কি মনে হয় ওখানে? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে। সরকারি হাসপাতালে আসলে যেটা হয়, আমাদের হাসপাতালে কথাই ধরুন, যেমন প্রতিদিন আমাদের শত শত রোগী আমাদের এখানে আসেন বিভিন্ন বিভাগে, অর্থাৎ শিশু বিভাগ, হৃদরোগ বিভাগ, মেডিসিন বিভাগ, নাক কান গলা বিভাগ, প্রতিটা বিভাগে রোগীদেরকে ভাগ করে দেওয়া হয়। তো যেহেতু রোগীর চাপ অনেক বেশি, অসংখ্য রোগী আসতে থাকেন, তো এখানে ওয়েটিং টাইম অর্থাৎ অপেক্ষমান সময়টা আসলে একটু বেশি, যে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, একজনের পর একজন আসতে হয়। পরীক্ষাগুলো করার ক্ষেত্রেও সিরিয়াল দিতে হয়, সিরিয়াল গুলো হয়তো 1 দিন 2 দিন বা 3 দিন পরে পড়ছে পরীক্ষার নিরীক্ষার গুলো, এগুলো কিন্তু হয়ে থাকে। কারণ যেহেতু আমাদের হাসপাতালে বহির্বিভাগের টিকিট মানে অর্থাৎ প্রায় বিনামূল্যেই আমরা রোগী দেখে থাকি, 5 টাকা দিয়ে টিকিট কেটে রোগী আসেন এখানে, রোগী দেখেন। অসংখ্য ফ্রি ওষুধ পেয়ে থাকেন এখানে, ডায়াবেটিসের ওষুধ বলেন, প্রেশার ওষুধ বলেন, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক পেয়ে থাকে, গ্যাস্ট্রিক ওষুধ ইত্যাদি অনেক রকম ওষুধ পেয়ে থাকেন ফ্রি। তো যেহেতু চিকিৎসাটা ফ্রি, পরীক্ষা নিরীক্ষা গুলো নামমাত্র মূল্যে সরকারি মূল্যেই হয়ে থাকে, এবং ওষুধ অনেক বেশি ওষুধ পেয়ে থাকেন ফ্রিতে। তো চিকিৎসাও বেশ ভালো, যেহেতু আমরা বিশেষজ্ঞ চিকিৎসকরা বহির্বিভাগের রোগী দেখছি, তো এখানে রোগীর সংখ্যাও কিন্তু অনেক বেশি। তো রোগীর চাপ অনেক বেশি, অল্প জায়গায় অনেক বেশি চিকিৎসা আমরা দিচ্ছি, চিকিৎসকের সংখ্যাও সীমাবদ্ধ। তো এই কারণে রোগীদের একটু অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে রোগীরা একটু কিছুটা অসন্তুষ্ট হয়ে যান যে এত দেরি হচ্ছে কেন বা এত সময় লাগছে কেন। চিকিৎসক নাই এই কথাটা আসলে আমার মনে হয় বাংলাদেশের কোনো প্রান্তে এখন চিকিৎসক নাই এই কথাটা কেউ বলবেন না, কারণ চিকিৎসক আছেন, সব জায়গায় আছেন মোটামুটি। হয়তো একদম প্রত্যন্ত গ্রামে কিছু কম সংখ্যক থাকলেও চিকিৎসা কিন্তু পাচ্ছে সবাই। এই যে উপজেলা হাসপাতালগুলো আছে বলো, সাব সেন্টার গুলো আছে বলো, কমিউনিটি ক্লিনিক গুলো আছে, চিকিৎসা দেওয়ার অভাব নেই, চিকিৎসারও কোনো আমার মনে হয় অসঙ্গতি নেই। তবে এটা সত্য যে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় হয়তো লেগে যায়, যে কারণটা আমি বললাম, যে অনেক বেশি রোগী আসছে, রোগীর চাপ সামলাতে হয়তো আমরা একটু হিমশিম খেতে হয়। যেটার কারণে হয়তো অনেকের মনে কিছুটা অসন্তুষ্টি থাকতে পারে। জি, অনেক ধন্যবাদ ডক্টর মেহেদী, আপনি আমাদের সাথে দীর্ঘক্ষণ ছিলেন। আমরা শেষ অবধি আমরা থাকবো আপনার সাথে। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ছোট্ট করে একটু জানতে চাচ্ছি যে চিকিৎসা ব্যয় বাংলাদেশে অনেকেই মনে করেন বেশি, সে কারণে বেসরকারি পর্যায়ে অনেকেই দেশের বাইরেও চিকিৎসা নেন। আপনি দীর্ঘদিন এই চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। একটু আমরা জানতে চাচ্ছি যে চিকিৎসা ব্যয় নিয়ে কি মানুষের যে ভোগান্তি বলে মনে করছেন বেসরকারি পর্যায়ে, আমাদের সরকারের কোনো কিছু করণীয় রয়েছে কিনা? না, এটা তো খুবই জরুরি প্রশ্ন। আসলে বলছেন মানুষ মনে করছে, তা আসলেই সত্য, চিকিৎসা ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। জি, আমি কয়েকদিন যাবৎ মানে মিডিয়াতেও আসছে, দেখবেন ওষুধপত্রের দাম কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, প্রায় সব ওষুধের দাম বেশি, ল্যাবরেটরি টেস্ট এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। হাসপাতালে বিশেষ করে প্রাইভেট, কারণ বেসরকারি চিকিৎসা ধরেন দেশের 60-70% চিকিৎসা কিন্তু প্রাইভেট পর্যায়ে, এবং উপকরণগুলোর কিন্তু ওষুধের উপকরণগুলোর দামও যেহেতু অনেক বেড়ে যাচ্ছে। এগুলো সত্য, কারণ অনেকগুলো যে বাইরে থেকে আমদানি করতে, এটাও
ট্রান্সপোর্ট ব্যয়টা বেড়ে যাচ্ছে, এগুলো সত্য। তারপর মানুষের তো ইনকাম হয়তো ওইভাবে অতটা বাড়ে নাই, তো তার জন্য তাকে হিমশিম খেতে হচ্ছে যে ওষুধপত্র ক্রয় করতে, ল্যাবরেটরিতে যেতে, ইভেন প্রাইভেট চিকিৎসা যেগুলো হাসপাতাল আছে, সাধারণ লোক, গরিব লোক বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারা তো আকাশচুম্বী ব্যয় মেনটেন করতে পারছে না, খুব কষ্টই কিন্তু হচ্ছে। আমার মনে হয় এই ব্যাপারে বোধহয় প্রশাসন বা সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় এটার বোধহয় একটা নীতিমালা দরকার, একটা লাগাম ধরা দরকার। জি। কারণ যে যার মতো করে ইচ্ছে দাম কিন্তু বাড়াচ্ছে, এটা কিন্তু সত্যই। কারণ সাধারণ লোকের কিন্তু খুবই কষ্ট হচ্ছে আর কি। এই কথাটা যদি বললেন, মানুষের অভিযোগ কিন্তু যা বলছে সবই সত্য। এই ব্যাপারে বোধহয় আমাদের সবারই বোধহয় একটা দায়িত্ব রয়ে গেছে। জি। জনগণের জন্য, মানে তাদের স্বাস্থ্য ভালো রাখা, তাদের সুস্থ রাখা, তারা অন্তত যেন মোটামুটি বেসিক চিকিৎসাগুলো কম পয়সায় কমভাবে তারা মেনটেন করে চলতে পারে, এটা বোধহয় একটু নজর দিতে হবে আমাদেরকে, নাহলে কিন্তু খুব অসুবিধা হচ্ছে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব চমৎকার করে আপনি এই সমস্যাগুলোর কথা বলছিলেন, বিশেষ করে চিকিৎসা ব্যয় নিয়ে খুব না, যেটা গুরুত্বপূর্ণ বললেন কথা বলছিলেন। ডক্টর মেহেদি তো বললো সরকারি হাসপাতালে, মানে দেশ তো ছোট, মানুষ তো 17 কোটি, তাই না? জি। তো মানুষ মানে রুগীও তো বেশি, রোগীও বেশি। যেখানেই যান দীর্ঘ আউটডোরে, তো মানুষের তো কষ্ট হয়। এখানে ডাক্তার হয়তো কয়েকজন, 2 জন 3 জন মেডিকেল অফিসার, রুগীর 100 লম্বা লাইন ধরে আছে, লাইন ধরে একটা পর একটা আসতে হয়, হিমশিম খেতে হয়। জি। অনেক সময় যারা ব্যবস্থাপনার উপরে না, কিন্তু চাপটি ওখানে কমাতে আরেকটা হবে। ব্যাপারে, যারা স্যার, বয়স্ক আমরা মানুষ, অনুষ্ঠান বুড়ো শেষ করতে মানুষ, হবে, জি। মহিলা, তারাও তো এখন পারে, বাচ্চারা, অসংখ্য যারা খুব কষ্ট হয়তো। অসংখ্য ধন্যবাদ সুতরাং স্যার। এগুলো সত্য আসলে সবই। অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করেছি শীতের সাধারণ রোগ নিয়ে এবং কোভিড সতর্কতা নিয়ে। আমাদের সাথে ছিলেন দেশের বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ এবং চট্টগ্রাম থেকে ডক্টর মেহেদি। আমরা নিশ্চয়ই আমাদের আজকে আলোচনায় আপনাদের কিছু তথ্য দিতে পেরেছি, আমরা সেটি ভাবছি। সচেতনতাই হোক প্রতিকারের শুরু, এই বলে আজকে শেষ করছি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস হেলথ জংশন। আগামী পর্বে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।